উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে মজুরি না বাড়ায় 2 বছরে নতুন করে দরিদ্র হয়েছে 78 লাখ মানুষ, আর দারিদ্র্য ঝুঁকিতে পড়েছে আরও প্রায় 1 কোটি মানুষ। রোববার রাজধানীর সিডাপ মিলনায়তনে এক মতবিনিময়ে বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের গবেষণায় এসব তথ্য উঠে আসে। সংস্থাটি বলছে, বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দর বৃদ্ধির কারণে নয়, মূল্যস্ফীতি বেড়েছে বিদায়ী সরকারের ভুল ও দুর্বল নীতির কারণে। 2021-22 অর্থবছর থেকে দেশে উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল সাধারণ মানুষ। বিদেয়ী সরকার করোনা ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবকে সামনে আনত। বলা হতো, বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যপণ্যের বাড়তি দামের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের বাজারে। যদিও গত বছরই শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো ভঙ্গুর অর্থনীতির দেশ মূল্যস্ফীতির লাগাম টানতে পেরেছে। গবেষকরা বলছেন, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার দুর্বলতায় দেশে মূল্যস্ফীতি কমেনি। বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড বলছে, 2 বছর আগে দেশে দরিদ্র জনগোষ্ঠী ছিল 3,17 লাখ। উচ্চ মূল্যস্ফীতির কারণে দরিদ্র ও দারিদ্র্য ঝুঁকিতে পড়েছে আরও 1.25 কোটি মানুষ। গত সরকারের শেষের দিকে আমরা যে উচ্চ মূল্যস্ফীতি দেখেছি, এটা আসলে আন্তর্জাতিক কোনো কারণে না, এটা হচ্ছে গিয়ে ডোমেস্টিক যে পলিসি মিসম্যানেজমেন্ট, এটার কারণে কিন্তু আমাদের এখনও পর্যন্ত আমরা এই উচ্চ মূল্যস্ফীতি দেখতেছি। নেট ক্রয় ক্ষমতা কী হারে বাড়তেছে সেটা কিন্তু শুধুমাত্র 2023 সালে 6% কমে গিয়েছে। সভায় অনলাইনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বর্তমানে সঠিক তথ্য দেয়ায় প্রকৃত খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। এ সময় বার্ষিক উন্নয়ন কর্মসূচির 2.3% অর্থ ওএমএস সহ খাদ্যবান্ধব বিভিন্ন কর্মসূচিতে স্থানান্তরের পরামর্শ দেন গবেষকরা। অতিরিক্ত 1,78,00,000 মানুষ তারা হয় দরিদ্র সীমার নিচে চলে গিয়েছেন, অথবা তারা বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে বাস করছেন। কাজেই এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে ওই সোশ্যাল প্রোটেকশন সিস্টেমের মেইন 9টা যে এলিমেন্টস আছে, যে স্কিমগুলো আছে, সেগুলোর অ্যালোকেশন আমরা ডাবল করতে পারি কিনা। গবেষকরা বলেন, কেবল সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে খাদ্য মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। দরকার বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক সমঝোতা কঠিন না হলেও চাঁদাবাজির সমঝোতা চলছে। এ কারণে নিত্যপণ্যের দাম কমছে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রোববার রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরও জানান, আগামী বাজেটে ব্যবসায়ীদের প্রণোদনা কমানো হবে। এ সময় সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে রাজনৈতিক সংস্কার নিষ্ফল হবে। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের বার্ষিক সম্মেলনে যোগ দেন ব্যবসায়ী, অর্থনীতিবিদ সহ আর্থিক খাত সংশ্লিষ্টরা। উঠে আসে দেশের অর্থনীতির নানা বিষয়। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, চুরি দুর্নীতি অনেক দেশে হলেও বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না। পুঁজিবাজার কারসাজির জন্য সাকিব আল হাসানকে 2 বছর আগেই জরিমানা করা উচিত ছিল বলে মনে করেন তিনি। বলেন, চাঁদাবাজির হাত বদলালেও তা বন্ধ হয়নি, ফলে শুল্ক কমালেও নিত্যপণ্যের দাম কমছে না। সবাই মাথা ব্যথা, হায় হায় রে, এত বড় খেলোয়াড়কে ফাইন করে। আর এটা 2 বছর আগেই তো তাকে ফাইন দেওয়ার কথা ছিল। এই রেগুলেটর গিয়ে বলছে ফাইন দিতে হবে তোমাকে, 400 কোটি টাকার বেশি ফাইন দেওয়া হলো। আপনি জানেন না শেয়ার মার্কেট কীভাবে ম্যানিপুলেট, আইসিবি মিউচুয়াল ফান্ডে টাকা সব নিয়ে চলে গেল। নানা খাতে সংস্কার চললেও সবার আগে অর্থনৈতিক সংস্কার জরুরি বলে মন্তব্য করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। যদি মানুষকে আমি অর্থনৈতিক স্বস্তি দিতে না পারি, যদি আমি মানুষকে আইন শৃঙ্খলা দিয়ে যদি সুরক্ষা দিতে না পারি, তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাক, ধৈর্য থাকবে না। দেবপ্রিয় বলেন, গত 15 বছরে শেখ হাসিনা সরকারের সময় বেসরকারি খাতে তেমন বিনিয়োগ বাড়েনি, তেমনি বিদেশি বিনিয়োগও তেমন আসেনি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থবছরের প্রথম 3 মাস জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে ঋণের সুদ পরিশোধে ব্যয় হয়েছে 42,388 কোটি টাকা, যা পরিচালন ব্যয়ের অর্ধেকেরও বেশি। আর সরকারের মোট ব্যয়ের 44%। 3 মাসে মোট পরিচালন বা অনুন্নয়ন ব্যয় দাঁড়িয়েছে 82,568 কোটি টাকায়। অর্থ বিভাগের প্রতিবেদনে আরও বলা হয়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাজেট বাস্তবায়নের হার আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 1% বেড়েছে। এ সময় বাজেট বাস্তবায়নের হার 12%, টাকার অঙ্কে মোট ব্যয় 96,257 কোটি টাকা। এর আগে গত 2023-24 অর্থবছরে একই সময়ে বাজেট বাস্তবায়নের হার ছিল প্রায় 11%।
ওই অর্থবছরে ব্যয় হয় ৭৯,৩৩২ কোটি টাকা। বাংলাদেশ ও পূর্ব তিমুরের কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেন্সি সমঝোতা সই হয়েছে। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তার সাথে বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বলেন, দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। রামোস হোর্তা বলেন, বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াবে পূর্ব তিমুর। শান্তিতে নোবেলজয়ী দুই সরকার প্রধান মুখোমুখি। বাংলাদেশের সাথে পূর্ব তিমুরের সম্পর্ক আরও জোরদার করতে তাদের একান্ত আলোচনা। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই শীর্ষ নেতার বৈঠক শেষে দুদেশের প্রতিনিধি দল বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করে। পরে দুদেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। দুদেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক পরামর্শ বিষয়ে সমঝোতা হয়। যৌথ প্রেস ব্রিফিংয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আসা বাংলাদেশের জন্য সৌভাগ্যের। পূর্ব তিমুরের বাংলাদেশি পণ্যের সম্ভাবনাময় বাজার রয়েছে বলেও জানান তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের শতাধিক ডিগ্রি রয়েছে, যা বিস্ময়কর। পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং শক্তিশালী একাডেমিক যোগ্যতা রয়েছে। সামনের দিনে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী। রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানে আলোচনা করেন দুই নেতা। এছাড়া দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা জানান প্রধান উপদেষ্টা। পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। স্বাধীনতা ও পথ চলা শুরু থেকে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। কিছুদিনের মধ্যে আসিয়ানের সদস্য হবে পূর্ব তিমুর। সেই হিসেবে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ তাদের সমর্থন প্রত্যাশা করে। মিয়ানমার ও বাংলাদেশ ইস্যুতে অনেক বড় ভূমিকা পালন করতে পারে পূর্ব তিমুর। দেশটির প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা একজন দক্ষ কূটনীতিক। তার এই দক্ষতা রোহিঙ্গা ইস্যুতে কাজে লাগাতে চায় বাংলাদেশ। পূর্ব তিমুরে বাংলাদেশের পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। এর আগে সকালে সেনাকুঞ্জে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেয়া হয়। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমডি অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ সি স্যুট অ্যাওয়ার্ডস 2024 অনুষ্ঠানে তাকে পুরস্কার দেওয়া হয়। বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে সামগ্রিক অর্থনীতিতে অবদান রাখায় এই সম্মাননা দেওয়া হয়। এ সময় পুরস্কারের ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের অধ্যাপক ডক্টর ইশতিয়াক মাহমুদ। দেশের বিভিন্ন ব্যবসা খাতে কর্পোরেট ব্যক্তিদের সাফল্যের স্বীকৃতি দিতে 2022 সাল থেকে এই সম্মাননা দিয়ে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। চলতি বছর ব্যবসায়িক খাতের 22 জন ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়। এয়ারপোর্ট থেকে গাজীপুর রুটে শুরু হলো বিআরটি প্রকল্পের বাস চলাচল। বিজয় দিবস সামনে রেখে বিআরটিসির 10টি এসি বাস দিয়ে এই সেবা শুরু হলো। সকালে এ সেবার উদ্বোধন করেন সড়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিআরটিসির এসি বাসগুলো শিববাড়ি টার্মিনাল থেকে বিআরটি লেনে বিমানবন্দর পর্যন্ত 20.5 কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত 22 কিলোমিটার পথে চলাচল করবে। শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে 70 টাকা, বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়াও 70 টাকা, আর শিববাড়ি থেকে গুলিস্তানের ভাড়া 140 টাকা। আর ওই যে বিশেষ ধরনের বাস চলবে, সেই বাসগুলোর সংগ্রহ প্রক্রিয়া দ্রুত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আমরা আশা করছি যে আগামী জুনের মধ্যে এই বিআরটিটা মোটামুটিভাবে চালু করা যাবে। শীত পুরোপুরি জেকে না বসতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জমে উঠেছে অস্থায়ী পিঠার দোকান। টিএসসিসি প্রাঙ্গণে 12টির বেশি দোকানে বিকেল থেকে রাত 9টা পর্যন্ত বিক্রি হচ্ছে ভাপা, পুলি, পাটিসাপটা, চিতই সহ নানা ধরনের পিঠা। ক্যাম্পাস শহর রাজশাহী শহর থেকে প্রতিদিন 5 শতাধিক মানুষ আসছেন পিঠা খেতে। এ যেন পিঠার হাট। সারি সারি চুলায় তৈরি হচ্ছে ভাপা, পুলি, পাটিসাপটা, চিতই, তেলের পিঠা সহ 10-12 রকমের পিঠা। 12টিরও বেশি দোকানে বিরামহীন কাজ করছেন
60 জনের বেশি রাঁধুনি ও কর্মী। 3 বছর ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র TSCC প্রাঙ্গণে করা হচ্ছে এমন আয়োজন। 7-8 রকম পিঠা আছে। আমি যে চিতই পিঠাটা বেচি 7 রকম ভর্তা দিয়ে বেচি। ভাপা স্পেশাল আছে, শুধু নরমাল আছে, এরকম ভাগ আছে। গরম পিঠা আর তার সাথে চিংড়ি, শুটকি, বেগুন, মরিচ, ধনিয়া পাতা ও কালো জিরার ভর্তায় জমে ওঠে আড্ডা। বিকেল থেকে চলে রাত 9টা পর্যন্ত। পিঠার একটা উৎসব মুখর পরিবেশ আমাদেরকে আসলে সত্যি অভিভূত করছে। আমি এবার এসে দেখলাম এই জায়গাটা আসলে অনেক ভালো, মানে অনেক জমজমাট, আমার খুবই ভালো লাগছে। ক্যাম্পাসে এসে যে এই আমাদের শৈশবের পিঠাগুলো পাচ্ছে, এগুলো আমাদের মনের ভিতরে একটা শৈশবের তৃপ্তি প্রবাহ করছে। স্থানীয়দের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পড়ুয়া উদ্যোক্তাও আছেন 14 থেকে 15 জন। বন্ধু ও সহপাঠীরা মিলে দিয়েছেন স্টল, নিজেরাই করছেন খাবার পরিবেশনা। রাজশাহীতে এমনিও টিউশনি বা বিভিন্ন আয়ের সুযোগ কম, তো এদিক থেকে একটু আয়ের ব্যাপারেও ভালো হয় আর একটু অভিজ্ঞতা বাড়ে। বাহারি পিঠার পাশাপাশি কয়েকটি স্টলে পাওয়া যাচ্ছে পাঁপড় ও এই অঞ্চলের ঐতিহ্যবাহী কালাইয়ের রুটি। সবকিছুর দাম 10 থেকে 35 টাকার মধ্যে। শীত মৌসুমে প্রায় 3 মাস ধরে প্রতিদিন প্রায় লাখখানেক টাকার পিঠা বিক্রি হয় ক্যাম্পাসের এই দোকানগুলোতে। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ব্লুমবার্গের এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স ESGর তালিকায় নতুন করে জায়গা করে নিয়েছে 3টি বাংলাদেশি প্রতিষ্ঠান। সম্প্রতি প্রকাশিত ব্লুমবার্গের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বর্তমানে তালিকায় থাকা বাংলাদেশের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে 10টিতে দাঁড়িয়েছে। এর আগের বছর দেশের 7টি প্রতিষ্ঠান এ তালিকায় অন্তর্ভুক্ত ছিল। নতুন 3টি প্রতিষ্ঠান হলো BSRM লিমিটেড, লাফার্স হোলসিম বাংলাদেশ, MJL বাংলাদেশ। শীর্ষস্থানীয় ESG রেটিং প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত ব্লুমবার্গ এটি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নের প্রতিবেদন মূল্যায়ন করে থাকে। এখন পর্যন্ত বিশ্বের 100টিরও বেশি দেশের প্রায় 16,000 প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিয়েছে ব্লুমবার্গ। টানা 7 কার্যদিবস পতনের পর প্রধান সূচক বেড়েছে ঢাকার পুঁজিবাজারে। আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক 73 পয়েন্টের বেশি বেড়েছে। এ সময় লেনদেন কমেছে 47 কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক বেড়েছে 129 পয়েন্টের বেশি। রোববার লেনদেনের শুরু থেকেই ইতিবাচক ঢাকা স্টকের সূচক। প্রথম 15 মিনিটে প্রধান সূচক বাড়ে 39 পয়েন্ট। দিন শেষে DSEX সূচক বেড়েছে 73.43 পয়েন্ট, অবস্থান করছে 5178 পয়েন্টে। ফলে টানা 7 কার্যদিবস পতনের পর প্রধান সূচক বেড়েছে। সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেন। আজ মোট লেনদেন হয়েছে 304 কোটি 10 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 47 কোটি টাকা। হাত বদলে অংশ নেওয়া 392টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 232টির, কমেছে 89টির এবং অপরিবর্তিত রয়েছে 69টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে স্কয়ার ফার্মা, দ্বিতীয় অ্যাকমি ল্যাবরেটরিজ এবং তৃতীয় অবস্থানে আছে ওয়াইম্যাক্স ইলেকট্রোড। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে আছে অ্যাসোসিয়েট অক্সিজেন, দ্বিতীয় CAPM এবং তৃতীয় অবস্থানে আছে অ্যাকমি ল্যাবরেটরিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 129 পয়েন্ট, লেনদেন হয়েছে 5 কোটি 70 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।